প্রথমেই আমি সাবেক এবং বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সহ এই প্রতিষ্ঠানের সাথে যারা বিভিন্নভাবে জড়িত প্রত্যেককে আমি জানাই আন্তরিক অভিনন্দন আজকের এই দিনে। দেশের সকল প্রান্তের সকল মানুষের কাছে কোনো না কোনোভাবে এই মেডিকেল কলেজটি পরিচিত। বিশেষ করে রাজধানীর মানুষের সার্বক্ষণিক একটা নির্ভরতার প্রতীক হচ্ছে এই ঢাকা মেডিকেল কলেজ। আমি আমার জীবনেও এটি উপলব্ধি করেছি। এই দেশেরই প্রখ্যাত কয়েকজন চিকিৎসক আমার মাকে অনেকগুলো বছর ধরে চিকিৎসা দিয়েছেন। প্রত্যেক মুহূর্তে ওনারা তাকে টেক কেয়ার করেছেন। উনি মৃত্যুর কিছুদিন আগে উনি বিদেশে গিয়েছিলেন। এখানে ডিবেট হচ্ছিল আমাদের মধ্যে যে আবার ওনাকে নিব কি নিব না, নিব কি নিব না। আমি ব্যক্তিগতভাবে যেটা বলেও ছিলাম বিভিন্ন মানুষকে যে আপনারা ওনাকে নিতে চাচ্ছেন, কিন্তু এখানে যেই চিকিৎসকগণ ওনাকে যেই সেবাটা দিচ্ছে 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত, আমি দেখেছি বিদেশি, হ্যাঁ বিদেশে গেলে হয়তো টেকনিক্যাল সাপোর্টটা ভালো পাওয়া যাবে, ভালো ইকুইপমেন্ট হয়তো আছে, আরও হয়তো অ্যাডভান্স ইকুইপমেন্ট আছে, ওষুধপত্রের ব্যাপারে খুব হয়তো ডিফারেন্স থাকবে না, হয়তো হার্ডলি ডিফারেন্স থাকবে, কিন্তু এই যে হিউম্যান টেক কেয়ার যেটা আমি মনে করি না এটা বিদেশে গেলে পাওয়া যেত কোনোভাবেই। যেই সেবাটা ওনার জীবনের শেষ দিন না, আমি বলবো শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ মুহূর্তে আমার আল্লাহ তৌফিক দিয়েছিলেন, আমি সেখানে থাকতে পেরেছিলাম। আমি দেখেছি সেই মানুষগুলো কিভাবে ওনাকে সেবা দিয়েছেন, কিভাবে শুশ্রূষা করেছেন ওনার। এইটা বোধহয় যতই ভালো হসপিটাল হোক পৃথিবীর, যতই অর্থ দিয়ে হোক, এইটা পাওয়া যেত না। সেজন্য ব্যক্তিগতভাবে আমি সেই মানুষগুলোর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমরা হাসপাতালগুলোতে এই সিকিউরিটির জন্য 10 জন করে আনসার সদস্য মোতায়েনের যেমন আমরা সিদ্ধান্ত নিয়েছি, এর বাইরেও রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা আরও 5000 MBBS চিকিৎসক নিয়োগের কার্যক্রম আমরা শুরু করেছি। পাশাপাশি শুধু তো ডাক্তার বা চিকিৎসক অ্যাপয়েন্ট করলেই হবে না, এর পাশাপাশি ওনাদের হ্যান্ডসগুলোও লাগবে। ফলে আমরা নার্স, মেডিকেল টেকনোলজিস্ট যেটি আমরা আলাপ করেছি, ফার্মাসিস্ট, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী যেগুলো আছে, বিদ্যমান আছে, সেগুলো শূন্য পদও দ্রুত যার সাথে যাতে এই শূন্য পদগুলো পূরণ করা যায় সেটির প্রক্রিয়ার কাজও আমরা শুরু করেছি। আমরা একই সঙ্গে সরকারি পর্যায়ে আরও 25,000 মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছি, যাতে করে দেশের প্রতিটি ইউনিয়ন, উপজেলা এবং হাসপাতাল পর্যায়ে নিরাপদ মাতৃত্ব এবং দক্ষ প্রসব সেবা এবং নবজাতকের মানসম্মত পরিচর্যা নিশ্চিত এবং নিরাপদ করা যায়। সম্মানিত উপস্থিতিবৃন্দ, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা আমরা প্রত্যেকে জানি। এটার জন্য আপনারা যারা ডাক্তার আছেন তারা আপনারা অবশ্যই ভালো করে জানেন। সরকার এই নীতিতে সবার কাছে আমরা স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা, এই নীতির ভিত্তিতে আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। আমরা হেলথ কেয়ারার নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছি, যে এই হেলথ কেয়ারার যারা হবেন তারা যাবেন আমাদের দেশে মোটামুটিভাবে কয়েকটি অসুখ বিসুখ, যেমন কার্ডিয়াকের ব্যাপার, কিডনির ব্যাপার, অসুখ, আপনার ডায়াবেটিকের বিষয়, অর্থাৎ এইগুলো কি কি লাইফস্টাইলটা কেমন হলে কি কি খাদ্যদ্রব্য পরিহার করলে কি কি খেলে এইগুলো থেকে রক্ষা পাওয়া যাবে, আমরা এই হেলথ কেয়ারার যারা আছে তাদেরকে আমরা এই বেসিক ট্রেনিংগুলো আমরা দিব। তারা গিয়ে ঘরে ঘরে গিয়ে নারীদেরকে যদি সচেতন করে, আমরা আশা করি আমরা আজকেও যদি কাজটা শুরু করি, এটার আগামী 10 বছরের মধ্যে ইনশাল্লাহ এটার একটা এফেক্ট আমরা, ভালো এফেক্ট আমরা পাবো, এবং সেক্ষেত্রে আমাদের ডাক্তারদের উপর একসময় গিয়ে চাপ কমে আসবে, একসময় গিয়ে স্টেটের, রাষ্ট্রের খরচ, চিকিৎসা ক্ষেত্রে খরচ, সব কিছুর উপরে আমাদের চাপটা কমে আসবে। যারা অসুস্থ হবেন, আমি ব্যক্তিগতভাবে আশা করি আমরা যদি মোটামুটিভাবে ইনশাল্লাহ এটাতে সাকসেসফুল হতে পারি, তাহলে তারপরেও যারা অসুস্থ হবেন তাদেরকে আমরা অনেক বেটার ট্রিটমেন্ট আমরা তাদেরকে দিতে সক্ষম হব। এই আপনারা জেনেছেন যে শিক্ষা খাতে পর সরকার সবচেয়ে বেশি চিকিৎসা খাতেই বাজেটটি রেখেছে। এবছর জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দের পরিমাণ প্রায় 70,000 কোটি টাকার কাছাকাছি, 70,000। এইটা টোটাল যে জিডিপি, সেই জিডিপির 1.2% টোটাল, যেটা মোটামুটিভাবে এখন পর্যন্ত সেটাই আমাদের যেটা পরিকল্পনা হচ্ছে। এই যে আপনাদের সামনে বললাম, আপনারা এর মধ্যে কথা প্রসঙ্গে অনেকগুলোই জেনেছেন, যেমন আমি বললাম যে এই যে আমরা হেলথ কেয়ার অ্যাপয়েন্ট করবো, যেই হেলথ কেয়ারে প্রায় 1 লক্ষ হেলথ কেয়ার অ্যাপয়েন্ট হবে। এই হেলথ কেয়ারের যেটা শতকরা 80% আমরা চাইছি নারীদেরকে অ্যাপয়েন্ট করতে। নেক্সট 5 ইয়ার্সের মধ্যে আমরা
এটা জিডিপি টোটাল বাজেটের আমরা হেলথ খাতে বরাদ্দ 5% নিয়ে যেটা আমাদের পরিকল্পনা আছে। শুধু বাজেট, এই বছর যে বাজেট আমরা বেশি রেখেছি শুধু তাই নয়, বাজেট বৃদ্ধির সাথে সাথে বাজেট যেরকম বাড়িয়েছি, একই সাথে সরকার এটার সাথে সাথে সরকার বিভিন্ন চিকিৎসা সামগ্রী কয়েকটি ক্ষেত্রে বেশ ব্যয় কমানোর চেষ্টা করেছে। বিভিন্নভাবে ট্যাক্স, ডিউটি, ভ্যাট এগুলা বিভিন্নভাবে কমিয়ে নিয়ে এসে, উঠিয়ে নিয়ে এসে, যেমন ডায়ালিসিস ফিল্টার, এটার খরচ অর্ধেক, প্রায় 800 থেকে 1000 টাকার মধ্যে কমে এসেছে। হার্টের ভালভ একই অবস্থা, পেসমেকার, অক্সিজেনেটর, তারপরে পেরিফেরাল ভাস্কুলার স্টেন্ট, তারপরে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবুলেশন ফাইবার, চোখের লেন্স যেটা ব্যবহার করা হয় পাওয়ারের জন্য, সেটার উপরে ট্যাক্স কমিয়ে ফেলা হয়েছে। ক্যান্সার চিকিৎসায় যেসব কাঁচামাল মানে ওষুধ তৈরি করতে যেগুলো, সেই সবের উপরে ট্যাক্স কমিয়ে ফেলা হয়েছে। এই মুহূর্তে উপজেলা পর্যায়ে যে 51 বেডের যে হসপিটাল, এই 51 বেডের যে হসপিটাল উপজেলা পর্যায়ে, এই 51 31 শয্যা কিন্তু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাকি যে 20 শয্যা, বাকি যে 31 শয্যা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাকি যে 20 শয্যা সেটা করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। এইবার বিএনপি সরকার এই 51 থেকে বাড়িয়ে এটাকে 101 বেডে নিয়ে যেতে চাইছি আমরা। এবং এই হসপিটালগুলো যদি শুধু হসপিটাল হবে তা না, এইগুলা এই হসপিটালের পাশে আমরা যেটা করতে চাইছি, মানে এই সাথে সাথে যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে এখানে আমরা পাওয়ারটা সোলার সিস্টেমে নিয়ে যেতে চাইছি। শিশু স্বাস্থ্য রক্ষার জন্য কিন্তু আমাদের সরকার গুরুত্ব আরোপ করছি আমরা। বেশ কিছু বিল্ডিং তৈরি হয়েছিল বরিশালে, রাজশাহীতে 200 শয্যা বিশিষ্ট হাসপাতাল, শিশু হাসপাতাল তৈরি হয়েছিল। এর বাইরেও তৈরি হয়েছিল মোট 5টি শিশু হাসপাতাল, সারা বাংলাদেশে 5টা শিশু হাসপাতাল। এগুলা বিল্ডিংগুলা তৈরি হয়েছিল, বহু বছর যাবৎ পড়ে আছে বিল্ডিংগুলা। আমরা এগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি আমরা। এগুলা প্রতি বছর বাংলাদেশ থেকে ±5 বিলিয়ন ডলার চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য। আমাদের দেশের বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাচ্ছেন চিকিৎসা করাতে। তার ফলে আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রাও সেই সাথে চলে যাচ্ছে। স্বাভাবিক এটা। আপনাদের কাছে আমার প্রত্যাশা, আসুন না, যারা বর্তমানে চিকিৎসক আছেন, যারা উঠবি চিকিৎসক, আপনাদের সকলের কাছে আমার একটি প্রত্যাশা যে আসুন না, আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে? কেন আমাদের ডাক্তারদের উপরে আমাদের দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস দৃঢ়তর করতে আমরা পারবো না? এটি আমরা কোনো আইন দিয়ে করতে পারবো না, এটি আমরা কোনো প্রতিষ্ঠান দিয়ে আমরা করতে পারবো না। এটি একমাত্র সম্ভব হবে আপনাদের মানবিক অ্যাপ্রোচ এবং আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে। সম্মানিত চিকিৎসকবৃন্দ, সকল উপস্থিতিবৃন্দ, বিশেষ করে যারা চিকিৎসার সাথে জড়িত আছেন, আজকের এই অনুষ্ঠানে 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুধু ডিএমসি না, বাংলাদেশের প্রত্যেকটি হসপিটাল বা প্রত্যেকটি মেডিকেল কলেজের যারা চিকিৎসক আছেন, যারা শিক্ষার্থী আছেন, আপনাদের সকলের কাছে এই পরিবর্তনটির, অর্থাৎ দেশের মানুষ আমার দেশের চিকিৎসকদের উপরে সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবে ইনশাল্লাহ ভবিষ্যতে, এই প্রত্যাশা রেখেই আমি আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।